আইপিএলে কোনবার মুস্তাফিজুর রহমান সবথেকে ভালো পারফরমেন্স করেছে তার স্ট্যাটসটা বলবো এই ভিডিওতে, এবং সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। মুস্তাফিজুর রহমান কিন্তু 2016 থেকে আইপিএল খেলেছে। 2016 সালে তো ইমার্জিং প্লেয়ার অ্যাওয়ার্ড জিতেছিল। মুস্তাফিজুর রহমান প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে, প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে ইমার্জিং প্লেয়ার অফ দ্য অ্যাওয়ার্ড জিতেছিল। দারুণ খেলেছে মুস্তাফিজুর রহমান 2016 সালে। 2016 সালের রেকর্ডটা আমি একটু বলছি। মুস্তাফিজুর রহমানের রেকর্ড, বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমান 2016 সালে 24 অ্যাভারেজে বল করেছিল, 6.90 ছিল মাত্র ইকোনমি। সব থেকে বেস্ট ইকোনমি ছিল সেই বছর। আর বেস্ট বোলিং ফিগার ছিল 16 রান দিয়ে 3 উইকেট, অনবদ্য বোলিং করেছিল সেইবার 2016-তে। আর 61 ওভার বল করেছিল, 421 রান দিয়েছিল। আর তবে 2017-তে ছিল 2.4 ওভার বল করেছিল, 34 রান দিয়েছিল, তারপর কিন্তু আর বলই করেনি, একটা উইকেটও পায়নি। সেই 2017টা তার জন্য খারাপ যায়, তার কারণ তারপর আর সুযোগই পায় না। কোন দলে ছিল আমি জানি না, হয়তো হায়দ্রাবাদেই সম্ভবত ছিল। তার কারণ ভালো পারফরমেন্স করার পর নিশ্চয়ই ছেড়ে দেবে না, সেইবার হয়তো ওইবারই ছিল। 2018-তে আবার 27 পয়েন্ট, এইবার 2018-তে কোথায় ছিল সেটা আমার মনে আছে। মুম্বাই ইন্ডিয়ান্সে 2018 সালের হয়ে খেলেছিল। 27.3 ওভার বল করেছিল, 230 রান দিয়েছিল, 7 উইকেট নিয়েছিল বল হাতে, এবং 27.3 ওভার বল করেছিল আর 230 রান দিয়েছিল, সেটা তো বললাম। তা সেইবার মোটামুটি বল করেছিল, আর ইকোনমি ছিল 8.36, যা কিন্তু খুব একটা ভালো না। 2021-এ ছিল 8.41 ইকোনমি, আর 2018-তে কিন্তু 24 রান দিয়ে 3 উইকেট নিয়েছিল। এটাই ছিল বেস্ট বোলিং ফিগার মুস্তাফিজুর রহমানের। আর 2021 সালে 31.14 হলো অ্যাভারেজ ছিল মুস্তাফিজুর রহমানের, 8.41 হলো ইকোনমি ছিল, 20 রান দিয়ে 3 উইকেট নিয়েছিল। তবে একবারও কিন্তু 4 উইকেট নিতে পারেনি 2023 সাল পর্যন্ত। 2024 সালে একবার 4 উইকেট নিয়েছে, আরসিবির বিপক্ষে 4 উইকেট নিয়েছে। আরসিবির বিপক্ষে দারুণ বোলিং করেছিল, সেইবারই তো রিদমে ফিরে আসলো। 2021-এ 51.5 ওভার বল করেছিল, 436 রান দিয়েছিল, 8টা উইকেট নিয়েছিল। 2022-এ 2021 আবার 14টা উইকেট নিয়েছিল। 2021-এ তাও 14খানা উইকেট নিয়েছিল, মোটামুটি বোলিং করেছিল। মানে সেরা 2016-তে, এই বছরও ভালো। তারপর যদি ভালো হয়ে থাকে সেটা 2021 একটু মার খেয়ে গেল, আমি মনে করি ভালো বল করেছিল। দিল্লির হয়ে তখন বল টল করতো, তারপর তো বসিয়ে দিয়েছিল। দিল্লি না রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিল সেই বছর মনে হয় রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিল। তারপর 2022-এ দিল্লির হয়ে খেলেছিল। আর মুস্তাফিজুর রহমান 2 কোটি টাকার প্লেয়ার, কিন্তু 24 কোটি টাকার প্লেয়ারকেও টেক্কা দিচ্ছে বলতে গেলে। মানে মিচেল স্টার্কের থেকেও বর্তমানে ভালো বল করছে, কিন্তু বাংলাদেশের হয়ে যখন বল করবে, তখন অস্ট্রেলিয়ার হয়ে যখন মিচেল স্টার্ক বল করবে, তখন আকাশ পাতাল তফাৎ। মানে মিচেল স্টার্ক তখন সেরা বোলিং করবে, আর মুস্তাফিজুর তখন মার খাবে। তার কারণ মুস্তাফিজুর সেই বল করে থাকে, তার কারণ বাংলাদেশের হয়ে সেভাবে বল করে উঠতে পারে না। আমরা এই মুস্তাফিজুর রহমানকে কিন্তু কাটার মাস্টার বলে থাকি, প্রচণ্ড কাটার বল করে এবং ভালোই বল করে থাকে, সেই জন্য তো আমরা তাকে সেরা বোলার বলে থাকি। এবং 2022 সালে ইকোনমি ছিল 7.63, মানে এই মুস্তাফিজুর রহমানের। আর 23-এ ছিল 11.29, মানে আর 79 অ্যাভারেজ। মানে 2023-এর বছরটা কিন্তু খুবই খারাপ যায়। 7 ওভার বোলিং করেছিল, মানে সেরকমভাবে খেলানোও তাকে হয়নি, এবং 2023 সালে তাকে ব্যবহারও করা হয়নি, তাকে বসিয়ে রাখা হয়েছিল, খেলানো হয়নি, এবং সে খারাপও পারফরমেন্স করেছিল মুস্তাফিজুর রহমান। খুবই খারাপ পারফরমেন্স করেছিল মুস্তাফিজুর রহমান, খুবই খারাপ, জঘন্য। মানে এরকম খারাপ পারফরমেন্স মানা যায় না, সেরকম খারাপ পারফরমেন্সই কিন্তু করেছিল। 2024 সালে এখনও পর্যন্ত 14.22 অ্যাভারেজে 8 ইকোনমি রেখে 29 রান দিয়ে 4 উইকেট হলো বেস্ট বোলিং ফিগার। একবার 4 উইকেট নিয়েছে, 16 ওভার বোলিং করেছে, 4 ম্যাচে খেলেছে, 4 ওভারে 4 ওভার বল করেছে, 128 রান দিয়েছে, 9টা উইকেট নিয়েছে এখনও পর্যন্ত। এবং পার্পেল ক্যাপের লিস্টে বোধহয় 1 নম্বরে চলে গেছে এখনও পর্যন্ত জাসপ্রীত বুমরাকে ছাড়িয়ে যাওয়া খুবই মুশকিল হবে মুস্তাফিজুর রহমানের জন্য। এটাই হলো জাসপ্রীত বুমরা। যে কটা বোলার রয়েছে, বুমরাকে আমি সেরা বলে মনে করি। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, কিন্তু তাদের থেকেও আমি মনে করি বুমরা সেরা। মিচেল স্টার্ক যেরকম সেরা, বুমরাও সেরা। বুমরা তো 2022 সালেও আইপিএলে খারাপ পারফরমেন্স করেছিল, এবং এই বছর কিন্তু দারুণ, একেবারে পুরোপুরি ফিট রয়েছে। এবছর কিন্তু একটা আলাদা ফর্মে রয়েছে। ও 21-এ কি খেলেছিল, 23-এ খেলতে পারেনি চোটের জন্য, 2021-এ মনে হয় খেলেছিল সেই বছর মোটামুটি পারফরমেন্স করেছিল। 2020-তে অসাধারণ খেলেছিল জাসপ্রীত বুমরা। 2019-এ 17-তে প্রতি বছরে মোটামুটি উইকেট নিয়ে এসছে, এবং লেজেন্ড ক্রিকেটার, এবং আইপিএলে 100 সব থেকে বেশি উইকেটও নেওয়ার রেকর্ড করবে জাসপ্রীত বুমরা। তার কারণ এখনও বেশ কয়েক বছর খেলবে, আশা করছি সেই সব রেকর্ডও করতে পারবে। আর মুস্তাফিজুর রহমানের একটাই যেটা সমস্যা, সেটা হলো যে ম্যাচে মানে সুইং পায় না, যে ম্যাচে, সেখানে কিন্তু প্রচণ্ড মার খেয়ে যায়।
এবং একটা ম্যাচে আমার এখনও মনে আছে 2018 সালে মানে 6 বলে বোধহয় 1 রান না 2 রান বাকি ছিল, 1 রান বোধহয় বাকি ছিল, 5খানা ডট বল দেওয়ার পর তারপর লাস্ট বলে রান করেছিল জেসন রয়, 90 রানে ব্যাট করেছিল জেসন রয়। সেই ম্যাচে জেসন রয়ের বিরুদ্ধে কিন্তু দারুণ বল করেছিল বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমান। 6টা বলের ভিতরে 5টা ডট বল দিয়ে তারপর সেই দলকে মানে ম্যাচ গিফট করা, এটা আমি তাকেই দেখেছি মুস্তাফিজুর রহমান। আর হয়তো কিছু রান দিলে সে হয়তো ডিফেন্ড করে দিত, মানে অনবদ্য বোলিং করেছিল সেই। না মনে হয় 1 ওভারে একটু বেশি রান দিতে হতো, লাস্ট মানে প্রথমে ওভারে একটা 6 খেয়েছিল, তারপর বোধহয় 5 বলে 1 রান বাকি ছিল, 4খানা ডট বল দিয়েছিল। সেটা হবে 2018 সালে মুম্বাই ইন্ডিয়ান্স ভালো করতেও পারেনি। তারপর তো মিচেল ম্যাকক্ল্যানেগেনকে খেলাতো, মিচেল ম্যাকক্ল্যানেগেন মানে মুম্বাই ইন্ডিয়ান্স আমরা দেখেছি সবসময় বাঁহাতি পেসার খেলিয়েছে। এখন যেমন মাফাকা লুকুটকে কিনেছে, মাফাকা লুকুট এখন বাঁহাতি পেসার খেলাচ্ছে না, কিন্তু বাঁহাতি পেসার তারা নিয়ে রেখেছে। এখন ডানহাতি পেসারদের দিয়ে খেলাতে হচ্ছে, বাঁহাতি পেসাররা ভালো করতে পারছে না বলে। এর আগেও মিচেল ম্যাকক্ল্যানেগেন খেলেছে, বাঁহাতি পেসার অনেকেই খেলেছে, চেন্নাই সুপার কিংসও বাঁহাতি পেসার খেলেছে, কিন্তু খেলাতেই হবে এমন কোনো ব্যাপার নেই। তবে মানে মুম্বাই ইন্ডিয়ান্স মেনটেন করেছে যে আমাদের বাঁহাতি পেসার খেলাতে হবে, সেটা নিউজিল্যান্ডের পেসার হোক বা অস্ট্রেলিয়ার পেসার হোক বা শ্রীলঙ্কার পেসার হোক, যেই হোক না কেন। আর লাসিথ মালিঙ্গা তো বহু বছর ধরে খেলে এসেছে। প্রথম যখন মানে মুম্বাই ইন্ডিয়ান্সের লাসিথ মালিঙ্গা আর কলকাতা নাইট রাইডার্সের মানে সাকিব আল হাসান, তারপর নারিন, এদের বল খেলতে সমস্যা হতো, বিশেষ করে নারিনের বল প্রথমে তো খেলতেই পারতো না। সাকিবও ভালো বল করেছে কলকাতা নাইট রাইডার্সের হয়ে, IPL-এ খেলেছে। আর এখন মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছে। তবে মানে অনেকেই ভেবেছিল হয়তো চেন্নাই সুপার কিংস খেলাবে না, তবে এটা কিন্তু মহেন্দ্র সিং ধোনির দল। মহেন্দ্র সিং ধোনি যা সিদ্ধান্ত নেয় ভালো সিদ্ধান্তই নেয়। মহেন্দ্র সিং ধোনি যখন ঠিক করেছে যে তাকে খেলাবে, তার মানে খেলাবেই, এই জন্য কিন্তু সঠিক সিদ্ধান্ত নিচ্ছে সে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর মুস্তাফিজুর রহমানের কোন বছরের পারফরমেন্স সবথেকে ভালো লেগেছে আপনাদের, সেটা কমেন্ট বক্সে জানাতে বলবেন না। মানে 2016 নাকি এই বছর নাকি 2021, কোনবার? 2021ও মোটামুটি বল করেছিল রাজস্থান রয়্যালস রয়েছে। এবার তো 2জন পেসার খেলানো হয়েছিল মুস্তাফিজুর রহমানের সাথে, চেতন সাকারিয়া, 2জন ফাস্ট বোলার, বাঁহাতি ফাস্ট বোলার খেলেছিল রাজস্থান রয়্যালস টিম। রাজস্থান রয়্যালস মানে তখন ক্যাপ্টেন ছিল সঞ্জু স্যামসন, এখনও ক্যাপ্টেন রয়েছে সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসনের নেত্রী মানে অধিনায়কত্বে কিন্তু খেলেছিল মুস্তাফিজুর রহমান। আশা করছি বাংলাদেশের হয়ে যখন খেলবে মুস্তাফিজুর রহমান ফর্মে থাকবে এবং ভালো বল করবে। মানে ব্যাটাররা যেরকম ফর্মে থাকে না বাংলাদেশের, একটা ম্যাচে খেলে বাকি ম্যাচে খেলতে পারে না, এই মুস্তাফিজুর মানে বোলারদের অবস্থা যেরকম হয় ব্যাটারদের অবস্থা সেই একই হয়। মানে ধারাবাহিকভাবে কেউ পারফরমেন্স করে উঠতে পারে না। এরকম যদি হতো বাংলাদেশের বোলাররা ধারাবাহিকভাবে বল করে যাচ্ছে, কিন্তু ব্যাটাররা সব ম্যাচে ভালো বল করতে পারছে না। একটা ম্যাচে খেলছে তাহলেও মানা যেত না ব্যাটিংটা খারাপ হচ্ছে, কিন্তু বোলিং ব্যাটিং কিছুই খারাপ হচ্ছে না, মানে কিছুই ভালো হচ্ছে না বাংলাদেশের। যে ম্যাচে হয় সে ম্যাচে হেরে যায়, যে ম্যাচে ব্যাটিং খুব ভালো হলো সে ম্যাচে বোলিং এত বাজে হলো ম্যাচটা হেরে গেল, এরকম আর কি হয়। স্পিনাররা তাও একটু ভালো, তবে রিশাদ হোসেন এসছে, রিশাদ হোসেনের মার আছে, শেষের দিকে ভালো মারতে পারে, সেটা একটা বাংলাদেশের জন্য ভালো কিছু হতে পারে। আর জাকির আলীকে খেলানো গেলে লিটন দাসের জায়গায় ভালো হয়, লিটন দাস, টুকটুক দাস, টন দাস, মানে এখন সবাই ট্রল করছে টন দাস, তাকে বাদ দেওয়া উচিত, ডাক দাস। হ্যাঁ লিটন মানে লিটন দাস যেরকম খারাপ পারফরমেন্স করছে সমালোচনা হবেই। খারাপ পারফরমেন্সের একটা লিমিট থাকে, কিন্তু সে খারাপ পারফরমেন্সের লিমিট অতিক্রম করে গেছে।